আসসালামু আলাইকুম। ম্যাচ নাম্বার 7 রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ সালজবার্গ। আর এই ম্যাচ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন দেখেন, আমরা পয়েন্ট টেবিলে অনেক বেশি পিছিয়ে আছি। আমাদের মেইন টার্গেট এখন পরবর্তী রাউন্ড অফ 16 এর জন্য কোয়ালিফাই করা। বাট এখন আমাদের মেইন টার্গেট টপ 24 এ থাকা। হ্যাঁ, আমাদেরকে একটা এক্সট্রা ম্যাচ খেলতে হবে, বাট সমস্যা নাই। তবে এই ম্যাচ আমাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ কেন, এটা আপনারা পয়েন্ট টেবিল দেখলে বুঝতে পারবেন। রিয়াল মাদ্রিদের প্রতিপক্ষ ওইরকম টিম না যে রিয়াল মাদ্রিদকে 4-5টা গোল দিয়ে দিবে। বাট ভয় হইতেছে রিয়াল মাদ্রিদ এই সিজন যতগুলা ম্যাচ খারাপ করছে ওই ছোট ছোট টিমগুলোর সাথে খারাপ করছে। বাট আপনি যদি সালজবার্গের বাকি ম্যাচগুলা দেখেন, চ্যাম্পিয়ন্স লিগের বাকি যে 6টা ম্যাচ, ওইখানে এরা শুধুমাত্র একটা ম্যাচ উইন হয়েছে। সো ওই হিসাবে এই 3 পয়েন্ট আমরা ইজিলি ক্লেম করতে পারবো। তবে প্রতিপক্ষ যেই হোক, আমাদের টার্গেট চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী রাউন্ড অফ 16। তবে এই যে সালজবার্গ, এরা যে একদম কাঁপিয়ে ফেলবে, রিয়াল মাদ্রিদকে একদম ফাটাই ফেলবে, আমি ওইটা বলতে পারতেছি না। আমরা যদি স্টার্টিং 11 আর্দা গুলার, এনরিককে নিয়ে আসি, ব্রাহিম ডিয়াজকে নিয়ে আসি, আমরা 3-4টা গোল দিতে পারবো। এরা 3 পয়েন্ট নিয়ে আসতে পারবে। বাট কার্লো অ্যানচেলত্তি এই মুহূর্তে এমন কোনো রিস্ক নিবে না। আমাদের হাতে 2 ম্যাচ আছে, দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট। 2 ম্যাচেই ফুল পয়েন্ট লাগবে। সো আমাদের রেগুলার ফরমেশন, রেগুলার একাদশ ওইটাই থাকবে। তবে হ্যাঁ, পরিবর্তন আসতে পারে রাইট ব্যাকে, যেহেতু আমাদের ভাস্কেজ নাই আর স্কোয়াডে তেমন রাইট ব্যাক নাই, কেউই নাই। সো আমরা যতটুকু জানতে পারছি কার্লো অ্যানচেলত্তির পরিকল্পনা রাইট ব্যাক নিয়ে। এখানে 1 নম্বরে ভালভার্দে, 2 নম্বরে এখানে আসেনসিও। এই দুইজন থেকে যে কোনো একজনকে খেলাবে। কার্লো অ্যানচেলত্তি এখানে দুইটা জিনিস করতে পারে, আমি আপনাদেরকে দেখাই। স্টার্টিং 11 কেমন হলে বা কেমন হতে পারে, এটা যদি আমাদের স্টার্টিং 11 হয়, আমার মনে হয় না খারাপ হবে। এখানে কর্তোয়া, লেফট ব্যাকে গার্সিয়া ছাড়া আমি অন্য কোনো অপশন দেখতেছি না। আপনারা মেন্ডির কথা বলতে পারেন, গার্সিয়া মেন্ডি থেকে অনেক ভালো। গার্সিয়া আপনাকে যেটা দিতে পারবে, মেন্ডি আপনাকে ওইটা দিতে পারবে না। আপনার গার্সিয়া উপরে যাবে, চান্সেস ক্রিয়েট করবে, ক্রস করবে, প্রেস করবে, এরপর নিচে এসে ডিফেন্স করবে, যেটা মেন্ডি করতে পারবে না। হ্যাঁ করে, বাট গার্সিয়ার মতো হয় না। তার যে স্পিড, তার যে কোয়ালিটি, ওইটা অন্য ধরনের। এর সাথে সেন্টার ব্যাকে রুডিগার, আলাবা হলে আমার মনে হয় না খারাপ হবে। যেহেতু আমাদের হাতে কোনো অপশন নাই, রাউল অ্যাসেনসিও এখানে যদি রাইট ব্যাকে চলে আসে, তাহলে স্টার্টিং এ এখানে সেন্টার ব্যাকে আলাবা থাকতেছে। সো অ্যানচেলত্তির পরিকল্পনা হয়তো এখানে রাইট ব্যাকে অ্যাসেনসিও থাকতে পারে। আর না হয় অ্যানচেলত্তি এখানে আরো একটা কাজ করবে, মিডে ভালভার্দেকে স্যাক্রিফাইস করবে, ভালভার্দেকে নিচে নিয়ে আসবে, রাইট ব্যাক হিসাবে খেলাবে। আর এর সাথে সেন্টার ব্যাকে এখানে অ্যাসেনসিও আসবে। সো আলাবা এখানে বেঞ্চ হইতেছে। এরপর ভালভার্দে যদি রাইট ব্যাকে চলে আসে, এরপর মিড থেকে ভালভার্দেকে যদি নিচে নিয়ে আসে, তাহলে এখানে লোকা মডরিচ আসতেছে, এর সাথে সেভায়াস। আর অ্যাটাকিং মিডে আমাদের জুড বেলিংহাম, ভাই মাস্টার ক্লাস মিডফিল্ড। এরপর অ্যাটাকিং লাইনে ভিনিসিয়াস, রদ্রিগো, এমবাপ্পে। এই একাদশ নিয়ে চোখ বন্ধ করে 4-5টা গোল দিতে পারে ইফ কার্লো অ্যানচেলত্তি চায়। এখন যদি আমরা সালজবার্গের কথা বলি, তাদের ফরমেশন 4-2-3-1 অথবা 4-3-3 হইতে পারে, বাট শিওর না। তবে এদের ফরমেশন যেমনই হোক, এরা অ্যাটাকিং ফুটবল খেলে, অ্যাটাকিং ফুটবল খেলার ট্রাই করে। এরা প্রতিপক্ষকে হিউজ প্রেস করে, হিউজ প্রেসার ক্রিয়েট করে। অ্যান্ড এদের যে ফুল ব্যাক, এরা এক্সট্রা অ্যাটাকার হিসাবে কাজ করে। ওদের টার্গেটই থাকে 2 সাইড থেকে উপরে যাবে, ওইখানে অ্যাটাক করবে, চান্স ক্রিয়েট করবে, ক্রস করবে। এই ক্ষেত্রে এরা মোটামুটি সাকসেস। বাট অগোছালু, এই অগোছালুর কারণে রিয়াল মাদ্রিদ প্লাস পয়েন্ট পেয়ে যাবে। এদের স্টোরি কি দেখেন, এরা যখন প্রতিপক্ষকে প্রেস করে, তখন তাদের ম্যাক্সিমাম প্লেয়ার উপরে চলে আসে, প্রেস করার ট্রাই করে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য সব থেকে বড় প্লাস পয়েন্ট হইতে পারে। তবে রিয়াল মাদ্রিদের মেইন টার্গেট থাকতে হবে সালজবার্গকে মিডে ব্লক করা, এরা যেন প্রেস করতে না পারে, অ্যাটাক করতে না পারে। এরপর এখানে রিয়াল মাদ্রিদের আরো একটা প্লাস পয়েন্ট আছে। সালজবার্গ যখন অ্যাটাকে আসে, এরা সবাই উপরে চলে আসে, এইখানে রিয়াল মাদ্রিদ অনেক স্পেস পাবে। সালজবার্গ বল লুজ করার পর রিয়াল মাদ্রিদ ইজিলি অ্যাটাকে যাইতে পারবে, স্কোর করতে পারবে। মাদ্রিদের ডিফেন্স নিয়ে আমার মনে হয় না এই মুহূর্তে কোনো ডাউট আছে। সালজবার্গ যতই প্রেস করুক, প্রেসার ক্রিয়েট করুক, এই যে আমাদের সেভায়াস, লুকা মডরিচ, এরা প্যাক করে ফেলতে পারবে। কার্লো অ্যানচেলত্তির মেইন টার্গেট থাকতে হবে সালজবার্গ যেন কোনোভাবেই প্রেস না করতে পারে, এরা যেন অ্যাটাক করার সুযোগই না পায়। আমি যেটা বুঝতে পারছি, সালজবার্গ এরা যখন অ্যাটাক করে, সবাই একসাথে অ্যাটাক করা ট্রাই করে, প্রেস করার ট্রাই করে, আর তখনই কিন্তু সালজবার্গ ধরা খায়। প্রতিপক্ষ এখানে স্পেস পায়। এরপর প্রতিপক্ষ যখন কাউন্টারে যায়, এরা গোল হজম করে। এর আগে চ্যাম্পিয়ন্স লিগে লেভারকুজেনের কাছে 5 গোল হজম করছে, লাস্ট ম্যাচে পিএসজির কাছে 3 গোল হজম করছে। তবে রিয়াল মাদ্রিদের যে গেম, এটা কন্ট্রোল হবে এইখান থেকে, মিড থেকে।
আমাদের সেভায়েস, লুকা মডরিচ এদেরকে যদি আমরা ডাবল পিভটে হিসাব করি, সেভায়েস যদি ডিফেন্স করে খেলে, তার পজিশন ধরে রাখতে পারে, তার পজিশন ধরে রেখে খেলে, জুড বেলিংহাম যেহেতু একটু উপরে গিয়ে খেলে, তার পজিশন এখানে লুকা মডরিচ ব্যাকআপ দিবে, এখান থেকে চান্স ক্রিয়েট করার ট্রাই করবে। তবে ওই সময় লুকা মডরিচের গেম থাকতে হবে সলিড। আমি যদি বেলিংহামকে সাইডে রাখি, তাহলে আমাদের মিডফিল্ডার মাত্র 2 জন, সেভায়েস, লুকা মডরিচ। তো এই 2 জনকে দিয়ে মিড কন্ট্রোল করা ইম্পসিবল। তবে ভালভার্দে যদি রাইট ব্যাকে খেলে, তাহলে এইখানে কিন্তু আমরা এক্সট্রা একজন মিডফিল্ডার পাইতেছি। ভালভার্দে মিডফিল্ডার হিসেবে খেলতে পারবে যদি তার পজিশনে ব্যাকআপ দিতে পারে। আমাদের যে সেন্টার ব্যাক থাকবে, এখানে আলাবা থাকুক, রাউল আসেনসিও থাকুক, এদেরকে ভালভার্দের পজিশন ব্যাকআপ দিতে হবে। বাট আমি চাই ভালভার্দে মিডফিল্ডে খেলুক। ভাই, ভালভার্দে মিডফিল্ডে যা দিতে পারবে, ওইটা ডিফেন্সে এসে দিতে পারবে না। আপনার ভালভার্দে কি করবে? ডিফেন্স করবে, ট্যাকাল দিবে, বল হোল্ড করবে, প্রেস করবে, যেটা ডিফেন্সে থেকে সে পারবে না। রাইট ব্যাকে আই থিঙ্ক আসেনসিও থাকলে খারাপ হবে না। এরপর আমাদের অ্যাটাকিং লাইন নিয়ে যদি কথা বলতে হয়, এই মুহূর্তে আমাদের অ্যাটাকিং লাইনে যে একটা কম্বিনেশন আছে, যে একটা কেমিস্ট্রি হয়েছে, ওইটা অন্য লেভেলের। আপনি রিসেন্ট পারফরমেন্স দেখেন, আপনি ভিনিসিয়াসের পারফরমেন্স দেখেন, কিলিয়ান এমবাপ্পের পারফরমেন্স দেখেন, রদ্রিগো আগে থেকেই হিট। এরপর আপনি জুড বেলিংহ্যামের পারফরমেন্স দেখেন, ইন্ডিভিজুয়ালি এরা বেস্ট পারফরমেন্স করতেছে। এরা 4 জন যদি চলে, তাহলে 4-5 গোল কিছুই না ভাই। এরপর আপনারা যারা এমবাপ্পেকে নিয়ে ট্রল করতেছেন, এই সিজন এমবাপ্পে কয়টা অ্যাসিস্ট, কয়টা স্কোর করছে, ওইটা দেখেন। আর এটা না পারলে আপনারা 2018 বিশ্বকাপ, 2022 বিশ্বকাপ দেখেন, কিলিয়ান এমবাপ্পে কেমন পারফরমেন্স করছে, কিলিয়ান এমবাপ্পে কি, ওইটা আপনারা বুঝতে পারবেন। এমবাপ্পে তার আগের ফর্মে ফিরতেছে ভাই, সে যতটুকু পসিবল দেওয়া ট্রাই করতেছে। লাস্ট কয়েকটা ম্যাচ এমবাপ্পে কেমন খেলছে, ওইটা যারা এমবাপ্পেকে আগে দেখছেন তারা বুঝতে পারবেন। কিলিয়ান এমবাপ্পে মাদ্রিদকে লিড করা শুরু করছে ভাই। কিলিয়ান এমবাপ্পে অ্যাসিস্ট করতেছে, বল পাস করতেছে, ক্রস করতেছে, যেটা কেউ কখনো কল্পনাও করে নাই। এর উপর এমবাপ্পের ড্রিবলিং, এমবাপ্পে যেভাবে প্রেস করে, তার যে স্পিড দেখাইতেছে, এটা অন্য লেভেলের। এরপর এখানে আমাদের রদ্রিগো, প্রত্যেকটা ম্যাচে রদ্রিগোর যে ইম্প্যাক্ট, এটা হাইলাইট হয় না। রদ্রিগো রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা ম্যাচের প্লাস পয়েন্ট, যে কোনো ভাবেই হোক তার অবদান আছে। এরপর এখানে ভিনিসিয়াস জুনিয়রকে আপনারা যদি লেফট সাইড থেকে স্পেস মেক করে দিতে পারেন, ভিনিসিয়াস জুনিয়র একাই খাইয়ে দিতে পারবে। আমি বেশি কিছু বলতে চাইতেছি না। এই ম্যাচ এতটাও হার্ড না। এই ম্যাচ থেকে 3 পয়েন্ট নিয়ে আসা একদম ইজি, যদি কার্লো অ্যানচেলত্তি এখানে কোনো ধরনের মিস্টেক না করে। বাকি কথা ম্যাচের পরে হবে।